6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে ডিভোর্স পেপারে সাইন করছে ইরা। সাইন করার আগে একবার রবিনের দিকে দৃষ্টি দিল। সে স্বামী নামক মানুষটা অন্য আরেকজনের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। শেষবারের মতো কিছু বলতে চেয়েও আটকে গেল ইরা। চোখের কার্নিশ বেয়ে জলটুকু গড়িয়ে পড়ার আগেই সাইন করে দিল। বাচ্চাটাকে আঁকড়ে ধরে কোর্ট থেকে বের হবে, তার আগে রবিন এসে বলে, দেখো ইরা, জোর করে সব হলেও ভালোবাসা হয় না। তবে তুমি চাইলে ডিভোর্স না দিয়ে আমাদের বাসায় থাকতে পারতে। আমার মেয়েটা অন্তত পিতৃহারা হতো না। তবে যাই হোক, আমি আমার মেয়েকে নিজের পরিচয় দেব। ওর যা লাগে সব খরচ আমিই বহন করব। রবিনের কথা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা শব্দ হলো। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল ইরার দিকে। যে মেয়ে কখনো কারো মুখের দিকে তাকিয়ে কথা বলেনি, সে কিনা গায়ে হাত তুলল। রবিন নিজেও হতবুদ্ধি হয়ে গেল। ইরা বড্ড শান্ত মেজাজের মেয়ে, কখনো উঁচু আওয়াজে কথাও বলেনি, কিন্তু আজ তার গায়ে হাত তুলল। লামা এসে বলে, সাহস তো কম না, আমার হাজব্যান্ডের গায়ে হাত তুলিস? ভুলে যাস না ওর সাথে তোর আর কোনো সম্পর্ক নেই। আমি ভুলে যাইনি, সম্পর্ক থাকলে সম্মান করতাম, কারণ স্বামীকে সম্মান করতে হয়। আজ সম্পর্ক শেষ, তাই ছোট একটু প্রতিবাদ করে বুঝিয়ে দিলাম। চুপ করেছিলাম বলে আমি নিরীহ অবলা নারী নই। প্রতিবাদ আমিও করতে পারি। এসব লেকচার রাখ আর বিদায় হ। আপনার মতো কাউকেই ও ডিজার্ভ করে, যে আরেকজনের স্বামী সংসার কেড়ে নিয়েও বুক ফুলিয়ে বাজে বিহেভিয়ার করতে পারে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনার হাজব্যান্ডকে সামলে রাখবেন। আমি তো সামলাতে পারলাম না। ছাড়া গরু ঘাস পেলেই মুখ দিবে, তাই মুখটা বেঁধে রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, যাওয়ার সময় এতটুকু তার প্রাপ্য ছিল। শেফালি বেগম বলে, কি মেয়ে দেখলি, সব সময় ভান ধরতো, কিচ্ছু বোঝে না। ভাজা মাছটা উল্টে খেতে পারে না। দেখলি আসল রূপ কালনাগিনী বিদায় হয়েছে, ভালো হয়েছে। ইরা আর পিছু ফিরল না, সোজা এসে রিকশায় উঠল। নিজের বাচ্চা মেয়েটাকে বুকে জড়িয়ে নিয়ে চোখের জলটুকু মুছে নিচ্ছে বারবার। এই তো সেদিনের কথা। 3 বছর আগে কত স্বপ্ন নিয়ে রবিনের সাথে ঘর বেঁধেছিল। সবাই কত আনন্দিত ছিল। 2 পরিবারের সম্মতিতে বিয়েটা হয়েছিল। একটা মেয়ে বুঝ হওয়ার পর থেকে নিজের একটা সংসারের স্বপ্ন দেখে। সেই স্বপ্নের ডানায় ভর করে কত শত রঙিন স্বপ্ন আরও বুনি। ছোটোবেলায় পুতুল খেলা বা হাঁড়ি পাতিল নিয়ে বাচ্চামো, সেই সাংসারিক খেলা। তারপর বুঝ হওয়ার পর থেকে একটু একটু করে মনের মধ্যে পুষে রাখা স্বপ্নগুলো ডানা ছড়াতে থাকে। কখনো ভাবেনি সেই কল্পডানাগুলো এত তাড়াতাড়ি ভেঙে যাবে। জীবনের কঠিন এই মুহূর্তে দাঁড়িয়ে তার কী করা উচিত ছিল? ইরা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জীবনটা এমন না হলেও পারত। বিয়ের পর কখনো মনে হয়নি রবিন নামের মানুষটা খারাপ। অ্যারেঞ্জ ম্যারেজ দুজনে দুজনকে বুঝতে বুঝতে বছর খানেক পার হয়ে যায়। ইরার বিয়েতে প্রথম দিকে মত না থাকলেও ধীরে ধীরে রবিনের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যায়। খুনসুটি ভালোবাসাপূর্ণ একটি সংসার। কত ভালোবাসা জড়ানো সংসারটা মুহূর্তে পাল্টে গেল সেদিন সন্ধ্যায়, যখন প্রথমবার রবিনের ওয়ালেটে একটা মেয়ের ছবি দেখতে পায়। বেশ কিছু সময় ছবিটির দিকে তাকিয়ে থাকে। রবিনকে কিছু না বলে ছবিটা নিজের কাছে রেখে দেয়। তখন ইরা 4 মাসের অন্তঃসত্ত্বা। তারপর কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন রাত 12টায় রবিন কল করে বলে, ইরা জান, আমার কী করো? এই তো তোমার অফিস থেকে ফেরার অপেক্ষা করছি। জান, আজকে তো ফিরতে পারবো না, ফরেনারদের সাথে ডিল, মিডনাইট প্রেজেন্টেশন। তার মানে আসবে না? সত্যি? কাজ করতে হবে তো জান। যে আসছে অন্তত তার জন্য এক্সট্রা কাজ করতে হবে, যাতে সুন্দর একটা জীবন উপহার দিতে পারি। তুমি খেয়েছো তো ইরহু? খেয়েছি, তুমিও খেয়ে নিও। আচ্ছা জান, সাবধানে ঘুমিও, হাত পা সাবধানে নড়াচড়া করবে। মিস করব তোমাকে অনেক। জান, আমার চেয়ে কম মিস করবা? এবার ঘুমিয়ে পড়ো, রাখি। এরপর থেকে প্রায় রাতে অফিসের মিটিংয়ের নাম করে বাইরে রাত কাটাতো। ইরা যখন 8 মাস চলে, তখন চেক আপের জন্য ক্লিনিকে গেলে সেখানে রবিনের কলিগের বউ রাবিয়ার সাথে দেখা হয়। কথায় কথায় ইরা রাতের মিটিংয়ের কথা তুললে রাবিয়া বলে, না তো আপা, এমন কোনো মিটিংয়ে তো আপনার ভাই জয়েন করেনি। এমন কোনো মিটিং হলে তো জানতাম। ইরা নিস্তব্ধ হয়ে গেল। বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করল না। ক্লিনিক থেকে ফিরে আর এক মুহূর্তের জন্য স্থির হতে পারল না। সারাক্ষণ নিজের সাথে যুদ্ধ করে গেল। রাত 11টায় রবিন বাসায় ফিরে আসলো। ইরা রবিনকে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তোমাকে কষ্ট করতে হবে না, আজকে আমি ডিনার বাইরে সেরে এসেছি।
তুমি শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, মশারি আমি টাঙাবো, তোমার কষ্ট করতে হবে না। রবিন ওয়াশরুমে চলে যেতেই ইরা দ্রুত রবিনের ফোন হাতে নিল। লক পাল্টে ফেলেছে। অনেক চেষ্টা করে লক খুলতে ব্যর্থ হয়ে ফোনটা জায়গা মতো রেখে দিল। দুজনেই পাশাপাশি শুয়ে আছে, কিন্তু কি অদ্ভুত মনে হচ্ছে শত জনমের দূরত্ব। রাত গভীর হচ্ছে, একজন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আরেকজনের চোখে ঘুম নেই। ঘন্টা দুয়েক এপাশ ওপাশ করে উঠে বসল ইরা। খুব সতর্কভাবে মোবাইলটা আবার নিয়ে রবিনের ফিঙ্গার লক খুলল। মোবাইল ঘেঁটে তেমন কিছুই পেল না। হতাশ হয়ে মোবাইল রেখে দিল। দু হাতে মাথা চেপে ধরে ভাবছে, আমি কি মিছিমিছি সন্দেহ করছি? আসলে যেটা ভাবছি সেটা তো নাও হতে পারে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই ইরার। সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন বেলা 9টা বাজে। রবিন ততক্ষণে অফিসে চলে গেছে। ইরা ফ্রেশ হয়ে বাইরে আসতেই শেফালি বেগম কর্কশ কণ্ঠে বলে, আমরাও তো মা হয়েছি, তুমি একা তো মা হচ্ছ না। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরে সব কাজ একলা হাতে করেছি। আমরা তোমাদের মতো এত অজুহাত আর ঢং দেখায়নি। মনে হচ্ছে তুমি একাই পৃথিবীতে মা হচ্ছ। আর এমন হবে না আম্মা, সারাদিনটা ভালোই কাটলো। সন্ধ্যার দিকে রবিনকে অফিসের 3জন স্টাফ এসে দিয়ে গেল। হাত পায়ে ব্যান্ডেজ করা। জানা গেল একটা ছোট অ্যাক্সিডেন্ট করেছে, কয়েকদিন রেস্ট নিলে সুস্থ হয়ে যাবে। ইরা খেয়াল করলো রবিন বেশিরভাগ সময় ফোনেই লেগে থাকে, আবার ফিসফিস করে কথা বলে। কিন্তু ইরা সামনে আসলে চুপ হয়ে যায়। এভাবেই চলছিল। ইরার মনে সন্দেহ বাড়তে থাকে। এর মধ্যে একদিন একজন মেয়ে আসে কিছু খাবার নিয়ে রবিনের সাথে দেখা করতে। ইরা প্রথমে বিষয়টি আমলে নেয়নি। আসতেই পারে, অফিসে একসাথে কাজ করে। কিন্তু মেয়েটির চেহারা ভালো করে খেয়াল করার পর ইরার বুকটা ধক করে উঠল। সেই দিনের ছবির মেয়েটা আর এই মেয়েটা তো একজনই। হুট করে অজানা ভয় যে কেউ ধরল ইরাকে, সব হারানোর ভয়। ইরার মাথায় কথাটা আসতেই দ্রুত নিজের রুমের দিকে আসে। দরজার সামনে দাঁড়াতেই পা থমকে যায়। নিজের চোখে দেখছে রবিনের ঠোঁটের সাথে সেই মেয়েটার ঠোঁটের আলিঙ্গন। হাতে থাকা চায়ের ট্রেটা নিচে পড়ে যেতেই সামনের মানুষ দুটো নিজের মধ্যে কিছুটা দূরত্ব বাড়িয়ে নেয়। রবিন ইরার দিকে তাকিয়ে বলে, তুমি যা ভাবছো তা ঠিক না। আসলে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হচ্ছে। ইরা নিজেকে সামলে নিয়ে বলে, কি এমন ভুল বোঝাবুঝি যার কারণে চার ঠোঁটের মিলন ঘটাতে হয়? লামার হাতে একটা ফাইল। রবিন ফাইল দেখিয়ে বলে, এই ফাইলের জন্য যত সব হয়েছে। এটা চেক করাতে চেয়ে মিস লামা আমার উপর বেশি ঝুঁকে পড়েছে। আর দূর থেকে দেখে তুমি ভুল ভাবছ। তুমি বলতে চাইছো আমার চোখের দেখা ভুল? ভুল। ইরু, তোমার কি হয়েছে? তুমি আমাকে বাইরের মানুষের সামনে ছোট করছো। কি ভাববে মিস লামা, যে তুমি আমাকে বিশ্বাস করো না? সরি মিস লামা, আমার ওয়াইফের বুঝতে ভুল হয়েছে। ইটস ওকে স্যার। তবে এভাবে সত্যিটা না জেনে ভুল বোঝাটা ম্যামের ঠিক হয়নি। আমি তো কারেকশানের জন্য আপনাকে ফাইলের মেন পয়েন্টগুলো দেখাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারিনি ম্যাম এত নিচু মানসিকতা। সরি ম্যাম, আমারই ভুল হয়েছে। আপনাদের বাসায় আর আসবো না। আসি স্যার, সুস্থ হয়ে দ্রুত অফিসে আসুন। সবাই আপনার অপেক্ষায়। ইরা পুরোপুরি বোকা বনে গেল। কি হলো এটা? চোখের সামনে দৃশ্যটা মুহূর্তে মিথ্যে হয়ে গেল। আসলে কি আমার চোখের দেখা ভুল ছিল? কি ভাবছো ইরা? আমাকে তো ছোট করেছো, আর কি চাও? ইরা কোনো কথার উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে আসলো। ডাইনিং রুমের একটা চেয়ারে থ মেরে বসে পড়ল। বারবার মনে মনে দৃশ্যটা রিপিট করছে, না, এত বড় ভুল তো হতে পারে না। তাহলে কি আমি যা ভাবছি তাই সঠিক? হাত বাড়িয়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে কয়েক চুমুক পান করলো। নিজের সাথে এখন যুদ্ধ চলছে। আসলে সত্যিটা কি? যেটা চোখের দেখা নাকি যেটা রবিন বলছে? মানুষ তো বলে চোখের দেখাও ভুল হয়। ইরা রুম থেকে বের হতেই রবিন নিম্ন কণ্ঠে রাগে সরে বলে, মানা করেছিলাম আমার বাসায় আসতে, কেন এসেছ? আই নিড ইউ রবিন। আমি আর তোমাকে না দেখে থাকতে পারছিলাম না। আর তোমাকে এভাবে এতদিন পর দেখার পর কন্ট্রোল করতে পারিনি। তোমাকে একটু আদরে চুম্বন করার থেকে নিজেকে আটকাতে পারিনি। সরি রবিন, আমাকে ভালোবাসতে যেয়ে বিপদে ফেলার জন্য। জাস্ট 5 দিন হয়েছে আমাদের দেখা হয় না, কিন্তু কথা তো বন্ধ নেই, টেক্সট চলছে, কথা হচ্ছে। তারপরও এত ডেসপারেট হওয়ার কি আছে? বুঝেছি, বউর আঁচলের তলে 5 দিন থেকে আমার ভালোবাসা ভুলে গেছো, তাই এইভাবে কথা শোনাচ্ছ। আমার ভালোবাসা আর আবেগের কোনো মূল্য নেই। লামা, তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন তুমি প্লিজ চলে যাও। চলে যাব? এই রবিন, তুমি সত্যি আমাকে ভুলে যাচ্ছ।
আর তোমার ওয়াইফ আজ জানুক কাল জানুক জানতে পারবেই। এটা নিয়ে এত ভাবার কি আছে? এখন ইরার যা কন্ডিশন, এই অবস্থায় ওর সামনে এসব আসলে বিষয়টা আরও ঘোলা হবে। প্লিজ তুমি চলে যাও। আর 2-4 দিনের মধ্যে আমি তো আসছি। যাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করতে চাইছো তার জন্য এখনও এত দরদ? আর আমার ভালোবাসার 2 পয়সার দাম নেই তোমার কাছে? তুমি ভুলে যাচ্ছ লামা, আমাদের মধ্যে কি কথা হয়েছিল। আই লাভ ইউ, এটাই সত্য। তবে ইরা আমার প্রথম স্ত্রী, প্রথম দায়িত্ব, সেটা আমি অস্বীকার করতে পারি না। তাই প্লিজ পাগলামো করো না, এখন যাও। লামা আর কিছু না বলে বের হয়ে আসবে এমন সময় ভাঙা কাপের টুকরোতে পা কেটে যায় বেশ খানিকটা। সাথে সাথে চিৎকার করে লামা। লামার চিৎকারের আওয়াজ শুনে শেফালি বেগম ছুটে আসে। ইরাও উঠে আসে। শেফালি বেগম লামাকে ধরে বেডের উপর বসায়। বেশ খানিকটা কেটে গেছে। রক্ত দেখে রবিনও হাইপার হয়ে যায়। শেফালি বেগম বলেন, কি ইরা, তোমার বোধশক্তি বুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে? হাতে থেকে না হয় পড়ে গেছে, কাউকে বলে পরিষ্কার করাবে তো? তুমি না পারলে আমাকে বলতে। ইরা ঠায় দাঁড়িয়ে আছে। রবিন ধমকে সুরে বলে, দাঁড়িয়ে না থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এসো। দেখছই তো কতখানি কেটে গেছে। ইরা ভায়োডিন দিয়ে পরিষ্কার করে একটু মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। সরি আপু, আমার খেয়াল ছিল না। আমার জন্য আপনি এতটা আঘাত পেলেন। এখন সরি বলে কি হবে? আমার যন্ত্রণা আর ঝরা রক্ত ফিরে আসবে? স্বামীকে সন্দেহ করার কাজ ছাড়া আর কোনো কাজ পারেন আপনি? এরা এটার জবাবে পাটকেল দিতে পারে, কিন্তু নিজের হাজবেন্ডের জন্য চুপ রইল। রবিন বলল, মিস লামা, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে, বেখেয়ালিভাবে হয়ে গেছে। এত প্যানিক করার কি আছে? ইটস ওকে। ইরা, তুমি এক কাজ করো, মিস লামাকে গেস্ট রুমে নিয়ে যাও। লামা কটমট চোখ করে রবিনের দিকে তাকালো। রবিন চোখ দিয়ে কিছু ইশারা করছে। এই দৃশ্যটুকু ইরার দৃষ্টিগোচর হয়নি। কথায় আছে না, অনেক সময় দেখেও চুপ করে থাকতে হয়। ইরা ভদ্রতার খাতিরে চুপ করে রইল। নম্র স্বরে বলল, আপু চলুন আমার সাথে। শেফালি বেগম কাজ পরিষ্কার করতে করতে বলে, আর কত রং দেখাবে? প্রথম মহিলা মনে হয় যে মা হচ্ছে। যত রং ঢং আমার কপালে জুটল। আর তুমি কই যাও? তোমার নিতে হবে না, এইটুকু পরিষ্কার করে আমি নিয়ে যাচ্ছি। নবাব নন্দিনী, তুমি যে দুপুরে রান্না বসাও। ফ্রিজ থেকে মাছ বের করো, সব গুছিয়ে নাও। ইরা কিচেনে এসে সব গুছিয়ে নিচ্ছে। এমন সময় ইরার ফোনটা বেজে উঠল। ফোন কানে তুলতেই ফরিদা বেগম, ইরার মা, বললেন, কী রে মা, কেমন আছিস? এতক্ষণে চেপে রাখা কষ্ট যেন মুহূর্তে জেগে উঠল। নিজের অজান্তে চোখ দুটো ভরে উঠল। গলা আটকে আসছে, মনে হচ্ছে গলা কিছু বিঁধে আছে, যার দরুন কথা বের হতে চাইছে না। কী রে মা, চুপ করে আছিস কেন? শরীর ভালো নেই? ইরা ফোনটা কানের পাশ থেকে একটু দূরে সরিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে বলে, এই তো মা, ভালো আছি। কিরে মা, তোর কি হয়েছে বলতো? তোর গলা এমন শোনাচ্ছে কেন? ঘুমিয়েছিলাম তো তাই। মা, তোমাকে বললাম লাবিবাকে পাঠাতে, কবে পাঠাবে? লাবুর তো পরীক্ষা, তবে আজ নাদিমকে পাঠিয়েছি তোদের বাসায়। আজ তোর মেজো ফুপি এসেছিল, কত কি রান্না করলাম। অসুস্থ মেয়েটাকে রেখে কিভাবে মুখে তুলি, তাই পাঠিয়ে দিলাম। এসবের কি দরকার ছিল? ভাইয়ার অফিস নেই? না রে, আজ যায়নি। নিশাদ বলল আজ ছুটি নিয়েছে। আচ্ছা মা, পরে কথা বলবো, এখন রাখি, বলে কল কেটে দিয়ে কেঁদে ফেলল। ইরা, চিন্তা করছিস? মেয়ে হওয়া কত কঠিন। ঠোঁটের কোণে আসা কথাটাও গিলে ফেলতে হয়, চোখের জলকে আটকে দিতে হয়, বলতে চেয়েও থেমে যেতে হয়। সংসার বুঝি এতই কঠিন? মাগো, তুমি জেনে কেন এই কঠিন পথে পাঠালে? এর চেয়ে একা থাকাই তো ঢের ভালো। এক হাতে ওনার আঁচল মুখে চেপে রেখে কেঁদে যাচ্ছে ইরাহা। রান্না সব গুছিয়ে দিয়ে শেফালি বেগমকে ডাকতে গেলে শেফালি বেগম বলে, যাও যাও, আরাম করো, পাইছো তো এক ছুতা। আমরা তো আর মা হই নাই। পোলাপান বাতাসে উইরা আসছে, যত কোয়ারা আর ঢং। নাদিম সবে মাত্র ঢুকেছি। বোনের সাথে বোনের শাশুড়ির আচরণ দেখে হতবাক। ভাইয়া, তুমি কখন আসলা? তা বাবা, আসছো? একটু কাশি বা টোকা দিয়ে তো আসবা। মানুষের বাসায় এভাবে দুম করে কেউ ঢুকে পড়ে? দরজা খোলা ছিল আন্টি, তাই নক করিনি। হইছে, বুঝছি, আসো বসো। ইরা, তোমার ভাইয়ের হাত থেকে ব্যাগগুলো নাও আর শরবত করে এনে দাও। তা বাবা, এত কী নিয়ে আসলা? খাবার নিয়ে আসছি আন্টি, আজকে বাসায় অনেক কিছু রান্না হলো, তাই পাঠিয়ে দিল মা। ও, আমরা কি না খেয়ে থাকি? না না, তা কেন হবে? মায়ের মন তো, এর জন্য। আমারও মেয়ে আছে, কই আমার মন তো এসব কয় না। থাক, বাদ দাও, আইসো যখন খেয়ে যেও।
না আন্টি, বাসায় মেহমান, আমাকে যেতে হবে। অন্য এক সময় আসব। দেখো, তোমার যেটা ভালো মনে হয় করো। এখনকার পোলাপান মুরব্বীদের কথা শুনে নাকি? ইরা শরবত বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া শরবতটা খাও, খেয়ে ওনার সাথে দেখা করবা চলো। হ্যাঁ রে, রবিনের সাথে দেখা করেই চলে যাব। আয় তুই বস আমার সাথে। নাদিম রবিনের রুমে এসে রবিনের খোঁজ খবর নিয়ে আবার বেশি দেরি করলো না। বের হওয়ার আগে ইরাকে উদ্দেশ্য করে বলে গেল, ভালো থাকিস বোন। নাদিম চলে যেতেই শেফালি বেগম তেরে এসে বলে, দেখলি তোর বউয়ের কাণ্ড? বাপের বাসায় ফোন করে খাবার আনাইছি। কে, আমরা কি ফকির না খেয়ে থাকি? আম্মা, আপনি ভুল ভাবছেন। আমি বলিনি এসব পাঠাতে, মা নিজে থেকে পাঠালো। আর শাক দিয়া মাছ ঢাকতে হবে না। তোমারে কইছিলাম রান্না গোছাও, ভাবছো তোমারে বুঝি রান্না করা লাগবো, তাই খাবার আনাইছো। আমার চুল কি বাতাসে পাকছে? বয়স কি এমনি বাড়ছে? কিছু বুঝি না ভাবছো? নিমনিমা শয়তান তুমি। থামো তো মা, কী শুরু করলা? খাবারই তো দিয়ে গেছে, তাতে কি হয়েছে? এই তোর কারণে লাই পাইছি। কিছু না বলতে বলতে মাথায় উঠিয়েছিস। এখন আর মায়ের কথা ভালো লাগে না। বউ যা করে তাই ঠিক। হ্যাঁ রে, এই দিন দেখার জন্যে তোরে এত বড় করছি। রবিন ইরাকে উদ্দেশ্য করে বলে, তোমাকেও বলি, কিছু হলে বাপের বাসা জানাতে হবে কেন? রান্না করতে তোমার এখন সমস্যা হয়, রান্না তো মাই করে। তুমি শুধু একটু গুছিয়ে দাও, এর জন্য বাপের বাড়ি ফোন দিয়ে খাবার পাঠাতে বলবা? ইরা কিছু না বলে কিচেনে চলে গেল। খাবার গরম করে টেবিলে খাবার সাজিয়ে দিয়ে রবিনের জন্য নিয়ে গেল রুমে। খাবার দেখে রবিন বলল, গেস্টকে খাবার দিয়েছো? সবার জন্য আমি টেবিলে খাবার দিয়ে তোমার জন্য নিয়ে আসলাম। আচ্ছা, আর কেউ তোমাকে দেখতে আসলো না? এই মেয়েটা কেন আসলো? ইরা, তুমি এখনও সন্দেহ করছো? দেখো, আমি নিজেকে ভুল বোঝাইতে পারি, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করব কিভাবে? জানো, চোখ হলো সবচেয়ে নিখুঁত ক্যামেরা। মোবাইলে তোলা ফটো এডিট করে এদিক সেদিক করা যায়, কিন্তু চোখের ক্যামেরা যা বন্দি করে তা কিন্তু বিন্দুমাত্র নড়চড় হয় না। আবার সেই ছবি সেভ হয় মস্তিষ্ক নামক মেমোরিতে, যা চাইলেই ডিলিট করা যায় না। সম্পর্কে বিশ্বাস থাকা জরুরি। তুমি আমাকে বিশ্বাস করো না? তাহলে কেমন ভালোবাসো? বিশ্বাস আর ভালোবাসা দুটোই খুব নাজুক বিষয়। ভালোবাসা সহজ হলেও বিশ্বাস করা সহজ নয়। বিশ্বাস অর্জন করা কঠিন, তবে তা ধুলোয় মিশিয়ে দেওয়া সহজ। আর রইল একে অপরকে বিশ্বাস করার কথা। তুমিও তো আমাকে বিশ্বাস করো না। বললাম আমি বলিনি খাবার পাঠাতে, মা নিজেই পাঠিয়েছে। তুমি কি বিশ্বাস করেছিলে? আচ্ছা, আমার বউটার অভিমান জমেছে আমার উপর। ছাড়ো তো সব কথা, আসো আমাকে নিজ হাতে খাইয়ে দাও। তোমার ওই অফিসের কলিগ যাবে কখন? আমি বলে দিচ্ছি ও খেয়েই চলে যাবে। ও মানে? এরা কি শুরু করলে? সব কিছুতে দোষ ধরছ? ভুলে বের হয়ে গেছে মুখ থেকে। তোমাকে একদম এমন মানায় না বউ। তুমি তো আমার সুইট বউ। এবার তাড়াতাড়ি খাইয়ে দাও, খুব খিদে পেয়েছে। লামা আর শেফালি বেগম একসাথে খেতে বসেছে। দুজনের মধ্যে ভাব জমে গেছে। খাওয়ার চেয়ে হাসাহাসি বেশি করছে। কথার ফাঁকে লামা হুট করে শেফালি বেগমকে জিজ্ঞেস করে বসে, আন্টি, আপনি রবিন স্যারের জন্য এমন একটা মেয়েকে কিভাবে বউ করে আনলেন? আর বইল না মা, সব রূপের মায়া। দেখো না, দেখতে কত সুন্দর চকচক করে চেহারা, কথা বলে কত ছোট ছোট করে, কি মায়া ভরা মুখ। এসব দেখে এনেছিলাম। কে জানতো আসলে নিমনিমা শয়তান। তার চেয়ে তোমার মতো কেউ বউ হয়ে আসলে ভালোই হতো। এখনও কিন্তু সময় আছে আন্টি। স্যারকে যে কেউ মেয়ে দেবে। তোমার স্যার করলে তো? তার তো বউ অন্তপ্রাণ, যত সব আদিক্ষেতা। তা যা বলেছেন আন্টি, কি ঢং, এসব সহ্য করার মতো না। বাদ দাও, তুমি খাও। এসবে আছে আমার কপালে। ইরা টেবিল থেকে আরও খাবার নিচ্ছে, এমন সময় লামা বলে, ম্যাম, আমি যে খাবারটা এনেছি সেগুলো দেখছি না যে। সরি, আমি তো ভুলে গিয়েছিলাম, এক্ষুনি নিয়ে আসছি। তা তো ভুলেই যাবে। সারাদিন মন যদি বাপের বাড়ি পড়ে থাকে তাহলে মনে থাকবে কি করে? কঠিন কণ্ঠে কথাগুলো বললেন শেফালি বেগম। আম্মা, সত্যি মনে ছিল না, আমি এখন নিয়ে আসছি। লামা ন্যাকা সুরে বলে, আন্টি, আমি কত কষ্ট করে রবিন স্যারের জন্য তার পছন্দের দম বিরিয়ানি, পাবদা মাছের ঝোল, ইলিশ পাতুরি রান্না করে নিয়ে এসেছিলাম। থাক, মন খারাপ করে না। রাতে আমি নিজে রবিনকে তোমার রান্না করে আনা খাবার খাওয়াবো। ধন্যবাদ আন্টি, আপনি অনেক সুইট। ইরা কিচেন থেকে লামার খাবারগুলো এনে টেবিলে রেখে রুমে চলে গেল। রুমে এসে নিজের মতো খাবার খাচ্ছে আর গভীরভাবে কিছু ভাবছে। রবিন বলল, কি ভাবছো এত মনোযোগ দিয়ে?
আসলে মস্তিষ্ক আর মনের মধ্যে যদি দ্বিধা তৈরি হয় তখন নিজের মধ্যে কঠিন যুদ্ধ চলে। আসলে কোনটা সঠিক মনে করব, যা মস্তিষ্ক বলছে নাকি যা মন বলছে? তুমি এখনও সকালের ঘটনায় পড়ে আছো? তুমি এমন কবে হলে? আমি বললাম তো, জাস্ট ভুল বোঝাবুঝি, আর কিছু না। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তুমি আমাকে এত নিচু ভাবছো। তোমার মতো বউ থাকতে আমি অন্য কারোর সাথে এসব করা তো দূর, ভাবতেও পারি না। ইরা কিছু না বলে খাবার শেষ করে কিচেনে সব রেখে এসে রবিনের পাশে শুয়ে পড়ল। রবিন আলতো করে ইরার কপালে চুমু খেয়ে বলে, আমার ইরা থাকতে আমার আর কাউকে দরকার নেই, আর একটুও মন খারাপ করে থাকবে না। ইরা শান্ত সুরে বলল, মেয়ে মানুষের মন মোমের মতো, আর পুরুষ মানুষ দেশলাই কাঠি। তোমরা প্রথমে আগুন জ্বালাও, তারপর আবার ফু দিয়ে নিজেরাই নেভাও। আমরা তো জ্বলে শেষ হই, আবার আদরে গলে যাই। তাই খুব সহজ আমাদের বোকা বানানো। নাদিম বাসায় ফিরে আসতেই ফরিদা বেগম জিজ্ঞেস করলেন, কী রে, আমার মেয়েটা কেমন আছে? ও সুস্থ আছে তো? নাদিম কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দেয়, আমরা মনে হয় ইরার বিয়েটা বেশ তাড়াহুড়ো করে দিয়ে ফেলেছি। কেন, কি হয়েছে? রবিনের মা, আন্টির ব্যবহার প্রচণ্ড রুড। আমার সাথে এমন বিহেভিয়ার করলো, না জানি ইরার সাথে কেমন ব্যবহার করে। ভাবছি বেআইনের সাথে কথা বলে ইরাকে আমাদের বাসায় নিয়ে আসব। বেশ কয়েকটা দিন এখানে থাকবে। বাচ্চা মেয়েটা একা একা সব সামলাতে পারবে না। তোমার মেয়ে আসতে চাইবে তো? যদি রাজি হয় তাহলে নিয়ে এসো। নিশা দাঁড়িয়ে সবটা শুনল। নাদিম নিজের ঘরে ঢুকতেই নিশার দরজা বন্ধ করে দিয়ে বলা শুরু করে, তোমার বোনকে বাসায় নিয়ে আসবা মানে? আমাকে কি চাকর মনে হয়? সারাদিন এত খাটি, আরও খাটানোর ধান্দা। তুমি তোমার মাকে বলে দাও ইরাকে এখানে আনার দরকার নেই। তুমি ব্যাগপত্র গুছিয়ে রাখো, ইরা আসলে তোমাকে রেখে আসবো তোমাদের বাসায়। ইরা যে কমাস এ বাড়িতে থাকবে, তুমিও ও বাড়িতে কমাস থাকবে, ঠিক আছে? আমি আজই চলে যাব। করবো না তোমার সংসার। সবসময় নিজের মা আর বোনদের কথা ভাবো, কখনো আমার কথা ভাবো না। একটা প্রেগনেন্ট মানুষ বাসায় থাকলে কত কাজ বেড়ে যাবে, তারপর তার পেছনে খরচ হবে কত টাকা। আমি কিছু বললেই দোষ। সব ঠিক কথা তোমার মা বোন বলে। তোমার বাজে কথা বন্ধ করো। থাকতে ইচ্ছে না হলে চলে যাও। আর কাজ তুমি একা করো না, একজন হেল্প হ্যান্ড আছে। আর আমার বোনদের আমি ছাড়া কেউ নেই। আমার সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করব ওদের ভালো রাখার। বাড়ি ব্যবসা সব আমার একার নাকি? এগুলো বাবা রেখে যাওয়া, ওদেরও অধিকার আছে। যদি এসব মেনে ভালো ব্যবহার করে থাকতে পারো তাহলে থাকো, নয়তো আজই চলে যাবে। নিশাত চুপ হয়ে গেল। নাদিম নিশাতের পাশে বসে বলে, দেখো নিশাত, আমি, আমার মা, বোন আর তোমাকে ভালোবাসি। বর্তমানে আমার পৃথিবী জুড়ে তোমরা তিনজন, তাই তোমাদের ভালো খারাপ সবটা দেখার দায়িত্ব আমার। আমি কারোর জন্য কাউকে কষ্ট দিতে পারবো না। লবুর বয়স যখন 8 মাস তখন বাবা আমাদের ছেড়ে যায়। মা একা হাতে আমাদের সামলেছে, তাই মায়ের কথার অবদ্ধ হওয়ার প্রশ্নই ওঠে না। আর আমার বোনরা কেমন আমি জানি, তাই তুমি একটু মানিয়ে নাও। তোমার জায়গা যেমন গুরুত্বপূর্ণ তেমনভাবে তাদের জায়গাটাও একটু ভেবে দেখো। তোমার সাথে তোমার ভাবি এমন করলে কেমন লাগবে তোমার? নিশাত কিছু না বলে নাদিমকে জড়িয়ে ধরল। নিম্নস্বরে বলল, সরি। নাদিম আলতো করে কপালে চুমু দিয়ে বলে, এই তো লক্ষ্মী বউ আমার। রবিন সুস্থ হলো। ভালোই কাটছিল দিন। তবে দিনগুলোর সাথে সাথে সন্দেহ বাড়তে থাকে। ইরার ডেলিভারি ডেট খুব কাছাকাছি চলে এসেছে। ফরিদা বেগম শত হলেও মেয়েকে রাজি করাতে পারেনি ও বাসায় যাওয়ার জন্য। তাই লাবিবার পরীক্ষা শেষ হতেই লাবিবাকে পাঠিয়ে দিয়েছে। লাবিবা প্রায় খেয়াল করে ইরার উদাসীনতা। বার কয়েক জিজ্ঞেসও করেছে, কী রে আপি, তোর কি হয়েছে? সেরকম কোনো উত্তর পায়নি। কাজী অফিসে বসে আছে রবিন আর লামা। ওইদিকে ইরাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। রবিন অনেকবার বলেছে, লামা, বিয়েটা অন্যদিন করি, আজ আমাকে দরকার ইরার। লামা কিছুতেই মানবে না। তার একই কথা, তোমার সন্তান পৃথিবীতে আসার আগে আমাকে বিয়ে করতে হবে। অবশেষে তাই করতে হচ্ছে। কাজী অফিসে লামাকে বিয়ে করে সাথে সাথে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। রবিনের কোনো ইচ্ছে ছিল না লামাকে বিয়ে করার। হুট করে সে লামার ফাঁদে আটকে যায়। আস্তে আস্তে রবিন লামাকে অপছন্দ করা শুরু করেছিল, কিন্তু আজকে লামা ব্ল্যাকমেল করে বিয়েটা সম্পন্ন করলো। লামা নিজের মুঠোফোনে নিজের আর লামার অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ভিডিও ক্লিপ রেখে দিয়েছে, যার ফলে নিরুপায় হয়ে বিয়েটা করতে হলো রবিনের। রবিন হসপিটালে পৌঁছে শুনতে পায় তার মেয়ে হয়েছে। রবিন খুশি হয়ে ছুটে আসে। শেফালি বেগমের কোল থেকে নিজের কোলে তুলে নেয় বাচ্চাটাকে।
সাথে সাথে ওর চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। বুকের বাঁ পাশে হুট করে কেমন ব্যথা অনুভব হচ্ছে। মেয়েটার কপালে আলতো করে চুমু খায়। রবিনের চোখের জল গড়িয়ে ছোট রুবাবার গালে পড়ে। মেয়েকে মায়ের কাছে দিয়ে ইরার খোঁজ নেয়। শেফালি বেগম বলেন, তুই এখনই দেখা করতে পারবি না, আরও আধা ঘন্টা পর দেখা করিস। যা, এখন মিষ্টি কিনে নিয়ে আয়। লাবু, নাদিম, ফরিদা বেগম সবাই হসপিটালে উপস্থিত। বাবুর নর্মাল ডেলিভারি হয়েছে। ইরা সুস্থ আছে কিন্তু বেশ দুর্বল। এভাবে হাসি আনন্দে কাটছিল দিনগুলো। রবিন আবার আগের মতো হয়ে গেছে। তা দেখে ইরাও নিজের ভেতর থেকে সব সন্দেহ সরিয়ে ফেলেছিল। আর রবিনের রুবাবার প্রতি ভালোবাসা দেখে ইরার বুঝতে বাকি নেই রবিন ভালো বাবা হবে। রুবাবার বয়স যখন 4 মাস, তখন থেকে আবার রবিন পাল্টে দিতে শুরু করে। আবার আগের মতো লেট করে বাড়ি ফেরা, প্রায় বাইরে রাত কাটানো শুরু করে। প্রায় 2 দিন পর রবিন বাড়ি ফিরে আসলো। ইরা রুবাবাকে বেড়ে শুয়ে দিয়ে রবিনের সামনে এসে বলে, সমস্যা কি তোমার? রবিন সিঙ্গেল সোফায় গায়ে এলিয়ে দিয়ে বলে, কিসের সমস্যা? কোথায় থাকো ইদানিং? মেয়েটাকেও সময় দাও না আজকাল? দয়া করে এখন শুরু হয়ে যেও না। একদম মুড নেই তোমার সাথে তর্ক করার। পারলে খাবার দাও, নয়তো চুপ থাকো। ইরা কিচেন থেকে খাবার এনে রুমে দিল। খাবার দিয়ে বলে, শোনো, আমি কখনো তোমার কথার অবাধ্য হইনি, কারণ ছাড়া তর্ক করিনি, তোমার কাছে বিশেষ কোনো আবদারও করিনি। তবে আজ মাসখানেক ধরে তোমাকে নিজের হাজব্যান্ড না অন্য মানুষ মনে হচ্ছে। রবিন খাবার মুখে তোলার আগে বলে, তাহলে তাই মনে করো, তবুও প্যারা দিও না। একটা প্রবাদ আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। যখন দাঁত থাকবে না, শত আফসোস করেও ফিরে পাবে না। আমাকে খুব সহজ পেয়েছ, তাই এমন অবহেলা করো। অবহেলা কখন করলাম? আচ্ছা বলো তো, লাস্ট কবে আমরা একসাথে বসে নিজেদের মধ্যে একটু প্রেম ভালোবাসার কথা বলেছি? শেষ কবে তুমি আমাকে ঘুরতে নিয়ে গেছো বা আমাকে কিছু গিফট করেছো? শেষবার কবে জিজ্ঞেস করেছো, ইরা তোমার কিছু লাগবে? দেখো, তোমার এসব ন্যাকামি ছাড়াও আমার বাইরে হাজারটা কাজ থাকে। তোমার কাছে এটিএম কার্ড আছে, বিকাশ আছে, যা লাগবে নিজের ইচ্ছে মতো খরচ করবে। আমি তো বাধা দিইনি, তাই তো টাকাকে বিয়ে করেছি। রাতে টাকার সাথে বাসর করব, টাকার সাথে প্রেম আলাপ করব। মেয়েকে বলবো টাকাই তোর বাবা। তোমার সমস্যাটা কী রা? আগে তো কখনো এমন বিহেভ করনি, আজ হঠাৎ এমন উদ্ভট আচরণ। কিছু না খেয়ে নাও। সময় আর মানুষ দুটোই পাল্টে যায়। সময় পাল্টাতে তাও সেকেন্ডের কাটা লাগে, তবে মানুষ পাল্টাতে কিছুই লাগে না। তুমি বলতে কি চাইছো? যে বুঝদার তাকে কোনোভাবে বোঝানো যায় না, তবে অবহেলা বাড়তে থাকলে সম্পর্ক শেষ হতে থাকে। সম্পর্ক যেটাই হোক, গুরুত্ব থাকা প্রয়োজন। গুরুত্বহীন সম্পর্ক লবণহীন তরকারির মতো। এখন কি খাবার খেতে দিবা? আসার পর থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছো। ইরা উঠে বাবুর পাশে শুয়ে পড়ল। রুবাবার চেহারার দিকে তাকিয়ে বলে, কি আছে রে তোর কপালে? তোকে কি আমি অবহেলা রাখব? তোর জন্য লড়াই করব। দরকার পড়লে আমরা নিজেদের জন্য একটা পৃথিবী বানাবো, তোর আর আমার পৃথিবী। আর কাউকে দরকার নেই। যেখানে গুরুত্ব নেই সেখানে পড়ে থাকা অর্থহীন। রবিন পেছনে দাঁড়িয়ে বলে, মেয়ে মানুষ নাকি অনেক ধৈর্যশীল থাকে। ধৈর্যের দোহাই দিয়ে পুরুষ মানুষ তাদের শোনন করবে। ভুলে যেও না, প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা সীমা থাকে। সীমা পার করে ফেললে তারপর কেউ আর চুপ থাকে না। তোমার সাথে অযথা তর্ক করার সময় বা ইচ্ছে কোনোটাই নেই। আমি খুব টায়ার্ড। আর শোনো, কালকে লামা আসবে। ওর বাসায় কেউ নেই, তাই কিছুদিন আমাদের বাসায় থাকবে। তোমার তো কোনো আপত্তি নেই? যদি বলি আছে, তাহলে বলবো অযৌক্তিক কথা বলছো। শোনো, লামা সেই মেয়েটা, প্রথমবার তোমার ওয়েলেটে যার ছবি পাই, লামা সেই মেয়েটা। তোমাকে আর তাকে আপত্তিকর অবস্থায় নিজের চোখে দেখেছিলাম। আমার মনে হচ্ছে লামা নামটা আমার জীবনে তুফান। আমি ভাবতে পারছি না ইরা, তোমার মতো একটা লো মেন্টালিটির মেয়ে আমার ওয়াইফ। সামান্য কথাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ? প্রতিটি অসামান্য কথাই সামান্য কথা দিয়ে শুরু হয়। নাদিম বালিশ নিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার আগে বলে, তোমাদের মতো মেয়েদের জন্যই স্বামীরা অন্য নারীর কাছে সুখ খুঁজতে যায়। যে পুরুষের সুখ অন্য নারীর কাছে, তার কাছে ঘরের নারী বিষ। তুমি থাকো একা, আমি গেস্ট রুমে যাচ্ছি। শোনো, আমি সব সময় তোমাকে সরি বলি। আমি ভুল করি বা তুমি করো, আমি তোমার রাগ, তোমার মায়ের রাগ, তোমার বোনদের রাগ সব কিছু সহ্য করি। কখনো মুখ ফুটে কিচ্ছু বলি না। সহ্য করি তোমার জন্য। আজ আমার সামান্য কথার উত্তর না দিয়ে তুমি রুম ছেড়ে চলে যেতে চাইছো? আজ তোমাকে আটকাবো না, জড়িয়ে ধরে বলবো না সব ভুল আমার। তুমি রেগে থেকো না।
তোমার ঠোঁটে আলতো ভালোবাসার পরশ দিয়ে বলবো না ভালোবাসি, কারণ আজ আমার উত্তর চাই। শুধু একটা না, এবার অনেকগুলো উত্তর চাই। এই যে তোমার ফোন, এবার বলো মাই হার্ট লিখে সেভ করা নাম্বারটা কার? এই যে তোমার সিক্রেট গ্যালারি, এবার বলো এই মেয়ের সাথে তোমার আপত্তিকর ছবিগুলো কোথা থেকে এলো? এই যে তোমার সিক্রেট ভিডিও ফোল্ডার, এবার বলো আমি কোন অংশে কম? আমাকে রেখে তোমার পরনারীর কাছে কেন যেতে হলো নোংরামি করতে? এবার উত্তর দাও, তারপর তুমি কেন যাবে, আমি চলে যাব। রবিনের কপালে ঘাম জমতে শুরু করেছে, পা থেমে গেছে। আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে। এইসব হাইড করা জিনিসগুলো সামনে আসলো কি করে? এই পাসওয়ার্ডগুলো শুধুমাত্র লামা আর আমি ছাড়া কারো জানার কথা না। রবিনের অবস্থা দেখে ইরা বলে, বেশ অবাক হলে তাই তো? আমি এসব কী করে জানলাম? কিছু সময় পূর্বের ঘটনা। রবিনের খাবার প্লেট বাটি কিচেনে রেখে আসার সময় ইরার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে। তারপর বিপরীত পাশের একজন বলে, আপনার হোয়াটসঅ্যাপে বেশ কিছু ছবি পাঠিয়েছে, এক্ষুনি চেক করুন, তাহলে আপনার হাজব্যান্ডের সত্যিটা জানতে পারবেন। ইরা নিজের হোয়াটসঅ্যাপ ওপেন করতে কিছু টেক্সট, কিছু পিক আর রবিনের গোপন পাসওয়ার্ড সব ইরার হাতে চলে আসে। রুমে এসে কিছু না বলে কথার ফাঁকে সবটা চেক করে নেয়। রবিন নিজের মধ্যে এতটা ব্যস্ত, সে ভাবতেই পারেনি ইরা কী করছে। একবার অবশ্য সে খেয়াল করেছে তার মোবাইল ইরার হাতে, কিন্তু সে তো জানতো না ইরার কাছে গোপন পাসওয়ার্ডগুলো আছে। এবার বুঝলি তো কিভাবে জানতে পারলাম সত্যিটা? ধোঁকা। আপনি আমাকে এতদিন ধরে ধোঁকা দিচ্ছিলেন। আমি কি বোকা, আর আপনি কি নিখুঁত অভিনেতা। আপনাকে অভিনয়ে চান্স দিলে শাহরুখ খানও আপনার পেছনে থাকতো। দূর, কিসের সাথে কী জোড়া দিচ্ছি। শাহরুখ খান তাও বাস্তব জীবনে এক নারীতে আসক্ত, আর আপনি তো চরিত্রহীন। নিজের রুমে বসে অট্ট হাসিতে ফেটে পড়ছে লামা। এতদিন একটা মনের মতো কাজ করেছে। লামার পাশেই তার বোন লিজা বসা। লিজা বলল, তুমি কি কাজটা ঠিক করলে আপু? একটা মেয়ে সংসার ভেঙে দিলে। এই সংসার না ভাঙলে আমার সংসার গড়ব কীভাবে? নিজের জন্য স্বার্থপর হতে হয় মাঝে মাঝে, কিন্তু তাই বলে অন্যজনের সংসার ভেঙে নিজের সংসার গড়বে? কারো ভাঙা জিনিসে তার রুহের হাই থাকবে, তার দীর্ঘ শ্বাস তোমাকে ভালো থাকতে দেবে তো? তুই চুপ থাকতো, বেশি বুঝিস না। আমাদের বাবা নেই, এত বড়লোক ছেলে আমরা পাবো? ঢাকাতে বাড়ি আছে, একমাত্র ছেলে, 2 বোন, তাও বিবাহিত। শ্বশুরবাড়ি বুঝতে পারছিস, পুরো বাড়ি জুড়ে আমার রাজত্ব। কারো রাজ্য ধ্বংস করে নিজের রাজত্ব দখল করে টিকিয়ে রাখতে পারবে তো? তুই ছোট, সবে 17 বছর। তুই কি বুঝবি? দেখিস কত আয়েসে জীবন কাটাবো আমরা। আমি তোমার ছোট, কিন্তু অবুঝ নই। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। এই তুই যা তো রুম থেকে বের হ। আজকে মায়ের রুমে ঘুমা, আমারটা আমি বুঝে নেব। লিজা মন খারাপ করে মায়ের রুমে এসে মায়ের পাশে শুয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। লতা বেগম বলেন, কী রে মা, তুই কাঁদছিস কেন? কিছু লাগবে তোর? আর 5 দিন পর গার্মেন্টসে বেতন দেবে। বল কি লাগবে, তখন তোকে কিনে দিব। আমার কিছু লাগবে না মা, আমার ভয় হচ্ছে আপুর জন্য। কেন, লামাকে নিয়ে কিসের ভয়? তুমি তো সারাদিন কাজে থাকো। এদিকে আপু কি করেছে জানো? লেজা সবটা বলল লতা বেগমকে। লতা বেগম মনে হয় এসব শোনার জন্য প্রস্তুত ছিলেন না। স্বামীর মৃত্যুর পর অভাবের সংসার নিজে চালিয়ে মেয়ে দুটোকে মানুষ করেছে, আর সেই মেয়ে এমন জঘন্য একটা কাজ করলো। লতা বেগম বিছানা ছেড়ে সোজা লামার রুমে আসলো। লামা তার মাকে দেখে বুঝে গেছে কি হতে পারে। লামা আগেই বলে, লেকচার দেবা না। কি দিয়েছ তুমি জীবনে? সব সময় টানাটানি আর হিসেব করে চলেছি। এখন যদি আমার সুখ, আমার ভালো থাকা খুঁজে নেই, তাতে তোমাদের এত সমস্যা হচ্ছে কেন? এখন তো মনে হচ্ছে তোমরাই আমার আসল শত্রু। লামা আর কিছু বলার আগে লতা বেগম ঠাটিয়ে চর বসিয়ে দিল লামার গালে। লামা চিৎকার করে বলে, মা, তুমি আমার গায়ে হাত তুললে? তোর ওই মুখে আমাকে মা ডাকবি না। তোর মতো মেয়ের মা হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। তোর বুক কাঁপলো না এত বড় সর্বনাশ করার আগে? লামা নিজের সামনে থাকা বেডের উপরের বালিশ, বেড কভার ছুঁড়ে ফেলে বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি কত ভয়ঙ্কর তুমি তা জানো না। জেনে গেছি। শোন, তোকে জন্ম দিয়েছি, তাই এ রাতে বের করে দিতে পারছি না। আগামীকাল সকালের আলো ফোটার আগে চলে যাবে। তোর মতো মেয়ে আমার জন্য মরে গেছে। ভুল করছো তুমি। আমার সঙ্গ দাও, তোমার জীবন সুখে ভরিয়ে দেব। অন্যের সুখ কেড়ে নিয়ে কেউ সুখী হতে পারে না, আর আমরা সুখেই আছি বলেই চলে গেল লতা বেগম। এরা বলে, বিয়েটা করেছো তাও আমার মেয়ের বার্থডের দিন। এটা কিভাবে পারলে? আমি মৃত্যুর সাথে লড়াই করছি আর তুমি বিয়ে করছো? বাহ, আমি
তোমাকে সবটা বুঝিয়ে বলছি, আর কিছু বলতে হবে না, বাকিটা শুধু দেখবে। রিকশাওয়ালা মামা বলল, আপা আয়সা পড়ছি, নামবেন না? রিকশাওয়ালার কথা শুনে নিজের ভাবনা থেকে বের হয় ইরা। ইরা এক হাতে ব্যাগ, অন্য হাতে রুবাবাকে আগলে নিয়ে বাড়ির চেনা রাস্তার দিকে এগোচ্ছে। কি অদ্ভুত, তাই না? সে পরিচিত পথ আজ কেমন অপরিচিত মনে হচ্ছে। যেখানে আসলে শান্তি অনুভব হতো, আর সে পথ ধরে যতটা এগোচ্ছে বুকের ভেতরটা ততই তোলপাড় হচ্ছে। আচ্ছা, সমাজের মানুষ কি বলবে? সব দোষ তো তারা আমাকে দেবে। সবাই বলবে কি মেয়ে, স্বামী সংসার করতে পারল না। মানুষ তো মাটি কামড়ে স্বামীর ঘরে পড়ে থাকে। আর এই মেয়ে দেখে স্বামী ছেড়ে চলে আসছে। নাকি সবাই বলবে ডিভোর্সি মেয়েদের সমাজে কোনো সম্মান আছে নাকি? নাকি বলবে মা বাবার সম্মান ডুবিয়ে চলে আসছে। সবাই কি আমাকে আরও চোখে দেখবে? যে দৃষ্টিতে থাকে তুচ্ছ তাচ্ছিল্য, আর মনে ভাবছে আর সরু গলিতে হাঁটছে। ইরা রুবাবাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরল। আচ্ছা, এমন একটা মানুষ যে রাতের পর রাত অন্য নারীতে মগ্ন ছিল, দিনের পর দিন মিথ্যে বলে ধোঁকা দিয়েছে, তার সাথে কি সত্যি আপোষ করে থাকা উচিত ছিল? যে মানুষটা এত এত অন্যায় করার পরও একবারের জন্য নিজের অন্যায় স্বীকার না করে বলে, দেখো আমার সামর্থ্য আছে দুটো বউ চালানোর, তাই তুমি চাইলে থেকে যেতে পারো, তোমার কোনো কিছুতে অভাব হবে না। আচ্ছা, আমাদের কি অভাবের জন্য বিয়ে দেওয়া হয়, নাকি পরিবার খাবার দিতে পারে না তাই বিয়ে দেয়? বিয়েটা কি শুধু শারীরিক অভাব দূর করার জন্য? আমি তো জানতাম বিয়ে মানে দুটো মানুষের মধ্যে ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধার সম্পর্ক, যেখানে মেয়েরা নিজের পছন্দের মানুষের পাশে দ্বিতীয়জনের ছায়া দেখতে পারে না। সেখানে নিজের লাইফ পার্টনারকে আরেকজনের সাথে শেয়ার করা কি এতটাই সহজ? আর সারা জীবন আল্লাহ তাআলার বিধানের সব হুকুম অমান্য করে দ্বিতীয় বিয়ে জায়েজ বলে যুক্তি দিয়ে দেবে। সাথে সবাই বলবে বেড়া মানুষ তো দুই বিয়ে করতেই পারে। আচ্ছা, ইসলাম কি এত সহজ? দুই বিয়ে জায়েজ, সেটা কত শর্ত সাপেক্ষে। সেসব না মেনে তা জায়েজ নয়। ইসলামের দোহাই দিলেই তো অযৌক্তিক কথা সঠিক হয়ে যাবে না। শত ভাবনা বাদ দিয়ে মেন গেটের সামনে এসে থামল ইরা। বুকে দুরু দুরু করছে। ব্যাগটা নিচে রেখে আলতো হাতে কলিং বেল চাপ দিল। বিকেল গড়িয়ে কেবল আলো পড়তে শুরু করেছে, আর আধা ঘন্টার মধ্যে হয়তো কালো মেঘে ছেয়ে যাবে ধরণী। ফরিদা বেগম চায়ে শেষ চুমুক দিবেন, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। চায়ে শেষ চুমুক দিয়ে গেট খুলতে ইরাকে দেখে বেশ চমকে যায়। কী রে মা, এই সন্ধ্যাবেলা তুই? ভেতরে আসতে দাও মা, যার জীবনে অন্ধকার নামবে তার জন্য তো আগে সন্ধ্যা আসবেই। ভেতরে আয়, কি হয়েছে বল। ফরিদা বেগম রুবাবাকে কোলে নিয়ে বলে, বল কি হয়েছে মা, এক গ্লাস পানি দাও। ফরিদা বেগম গলা ছেড়ে ডাক দিল, লাবিবা, এদিকে আয় তাড়াতাড়ি। লাবু নিজের রুম থেকে এসে বলে, কী রে আপু তুই? কখন আসলি? বলে আসবি তো? কথা কম বল, আগে ইরার জন্য এক গ্লাস পানি আন, আমার মনটা কেমন কু ডাকছে। ইরা বসে পানিটা এক শ্বাসে শেষ করে, বোরকাটা খুলে সোফার কোণায় রাখে। ফরিদা বেগম মেয়ের বিধ্বস্ত চেহারা দেখে বুঝতে পেরেছেন বড় কিছু হয়েছে। মাথায় নানা প্রশ্ন এসে জট পাকাচ্ছে। ইরা শান্ত স্বরে ডাকল, মা, আমি সব শেষ করে চলে এসেছি। কি শেষ করে চলে এসেছি? একটা মেয়ের অস্তিত্ব কি মা? তুই বল খুলে, কি হয়েছে? এমন কেন করছিস? নিশাত নিজের রুম থেকে বের হতে হতে বলে, হওয়ার আর কি বাকি রেখেছে? আমাদের মান সম্মান সব ডুবিয়ে এসেছে। আপনার মেয়ে কোর্ট থেকে আসলো একদম ডিভোর্সি হয়ে। এখন আপনার মেয়ে ছাড়া নারী সমাজে আর মুখ থাকবে না। জনজনে বলে বেড়াবে ওই বাসার বড় মেয়েকে জামাই ছেড়ে দিয়েছে। ফরিদা বেগম রাগী কণ্ঠে বলল, নিশাত, একদম বাজে কথা বলবে না। আমার মেয়েকে আমার চেনা আছে, তো কতজনের মুখ বন্ধ রাখবেন? আমাকে না হয় ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন, আশেপাশের মানুষের মুখ কী দিয়ে বন্ধ করবেন শুনি? এক কথা বারবার বলবো না, তুমি নিজের রুমে যাও। আমার মেয়ে আমি বুঝে নেব। কি আর বোঝার বাকি আছে? এখন আমার বরের ঘাড়ের উপর বসে বসে খাবে। একা হলে তাও কথা ছিল, সাথে আবার আরেকটা আছে, বলেই চলে গেল নিশাত। নিশাত চলে যেতেই ফরিদা বেগম বলেন, এবার আমাকে বল মা, কি হয়েছে? ইরা সবটা খুলে বলল, এবার তুমিই বলো, আমি কি করে থাকবো ওই সংসারে? নিজের চোখের সামনে নিজের স্বামী, নিজের সংসারে অন্য কারো রাজত্ব, মেয়ে হয়ে কি করে মেনে নেব? তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। তুই এসব আগে কেন বলিসনি? আমি চেষ্টা করেছিলাম মানিয়ে নিতে, ভেবেছিলাম সে পাল্টে যাবে, ঠিক হয়ে যাবে। আসলে যার চরিত্র নষ্ট হয়ে যায় সে তো কখনো ঠিক হয় না। যা রুমে যেয়ে ফ্রেশ হয়ে নে,
যা হওয়ার হয়েছে, ভাগ্যের সাথে কেউ লড়তে পারে না। ইরা রুমে চলে আসলো, সাথে লাবিবাও ইরার সাথে রুমে আসলো। ফরিদা বেগম ফ্রিজ থেকে দুধের বোতল বের করে পানিতে ভিজিয়ে রাখলেন রুবাবাকে খাওয়ানোর জন্য। ফরিদা বেগম রুবাবার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বলে, এই মায়াবী মুখ যাকে আটকাতে পারল না, তাকে পৃথিবীর আর কেউ আটকে রাখতে পারবে না। রবিন রাগ নিয়ে লামার হাত ছাড়িয়ে বলে, কি দরকার ছিল তোমার এসব করার? এসব করে কি পেলে? বাহ, খুব ভালো বললে তো। তুমি গাছেরটাও চাও, আবার তলারটাও লাগবে? এভাবে দু নৌকাতে পা দিয়ে কতক্ষণ বলো? একটা না একটা তো বেছে নিতেই হতো। সেটা আজ হোক বা কাল। আমি তোমাকে আগেই বলেছিলাম, স্ত্রীর অধিকার ছাড়া আমি তোমাকে সব দেব। তোমার দেখাশোনা, তোমার যত খরচ সব। আমার তো তোমার স্ত্রী এই ট্যাগটা চাই রবিন, নয়তো সমাজে আমার কি পরিচয় থাকতো রক্ষিতা? আমি তো সেই ট্যাগ নেব না। আর বাদ দাও বাবু, যা হয়েছে ভুলে যাও। আমরা হাজব্যান্ড ওয়াইফ, সব কিছু নতুন করে শুরু করো। পুরনো অধ্যায় ছিঁড়ে ফেলে তো। রবিনের বোন রুবি বলল, শোনো মেয়ে, পুরনো অধ্যায় ছিঁড়ে ফেলা যায় না। পুরনো অধ্যায় থেকে নতুন অধ্যায় জন্ম নেয়। আর তোমার মতো একটা মেয়ে যে কিনা একটা ছেলে বিবাহিত জানার পরেও তার গলায় ঝুলে পড়েছে, তার সাথে নতুন অধ্যায়, সো ফানি। আসলে কথায় আছে না, নারীরাই নারীর শত্রু। এই কথাটা তোমাদের মতো থার্ড ক্লাস মেয়েদের জন্য, যারা অন্যের স্বামীকে ফুসলিয়ে নিজের করে নাও। তবে এটা ভুলে যাও যে পুরুষ এক নারীতে আসক্ত হতে পারেনি, সে তোমাতেও আসক্ত হবে না। এইসব কথা বলার মানে কি? আমি জানি রবিন কেমন। শোনো, আমার ভাইয়ের চোখে এখন রঙিন চশমা, তাই তোমাকে রঙিন লাগছে। তবে চশমা তো সবসময় পরে থাকে না কেউ। যখন চশমা খুলে দেখবে তখন বুঝবা অন্যের স্বামীকে কেড়ে নেওয়ার শাস্তি। আপনি কিছু বলবেন আপনার মেয়েকে, নাকি আমার বলতে হবে? রুবি চুপ কর। আর ওই মেয়ে যত সহজ সরল সেজে থাকতো সেরকম মোটেই না। যা হয়েছে ভালো হয়েছে। বাহ মা, তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। নিজে পছন্দ করে এনেছিলে। আর কি বললে, যেরকম দেখতে সেরকম না? ঠিকই বলেছ, ওই মেয়ে তো বোকা, তাই এভাবে চলে গেছে। আমি হলে তোমাদের মা ছেলেকে 14 শিকের ভাত খাইয়ে ছাড়তাম। রবিন বলে, রুবি তুই থামবি?